আওয়ামী লীগে নিবন্ধন থাকবে কিনা সময়ই বলে দেবে জানালেন সিইসি। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেয়া হতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ঢাকা চেম্বার। রিজার্ভ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ গভর্নরের। নতুন করে ভ্যাট বৃদ্ধি মানুষের উপর চাপ বাড়াবে বললেন রিজভী। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কিছু মানুষ, অভিযোগ ফখরুলের। এবং নতুন পাঠ্যপুস্তকে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে দাবি এনসিটিভি চেয়ারম্যানের। বিয়োজনের অভিযোগ অস্বীকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। আওয়ামী লীগে নিবন্ধন থাকবে কিনা কিংবা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচন ইভিএমে হবে না বলেও জানান সিইসি। শিপার চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, এবারে নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে কিন্তু তাকে আমরা ছাড়বো না। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। প্রবাসীরা এবার নির্বাচনে অংশ নিবে এমন মন্তব্য করে তিনি বলেন, প্রথম বছরে শতভাগ প্রবাসীকে আনা যাবে না, তবে যাত্রা শুরু করতে চাই। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। গণমাধ্যমের স্বাধীনতায় সবার সঙ্গে আলোচনা করে একটা নীতিমালার ভিত্তিতে সাংবাদিকদের নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে বলে জানান সিইসি। আমরা সবার সাথে পরামর্শ করে নীতিমালা ঠিক করে আর আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা এলাও করব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কাজ করছে সরকার, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে আর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে। রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিদেশে বিভুঁইয়ে বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের মিছিল স্লোগানে বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। তাদের প্রচলনতা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং জুলাই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ঢাকার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন দাবিকে অস্বীকার করেছেন তিনি। হিন্দুস্তান টাইমসের তথ্য মতে সুলিভান দাবি করেছেন, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন যে ঢাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এছাড়া মার্কিন ক্ষমতার পরিবর্তনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিনিয়োগে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সুলিভান। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সে চেষ্টা কিছুতেই সফল হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে দেশ একটি ভয়াবহ দানবের কবল থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে একটা পরিবেশ এসছে, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর চাপ বেড়ে সরকারের প্রতি আস্থায় চির ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। ফ্যাসিবাদ পতনের পরও পাঠ্যপুস্তকে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর তার সুযোগ খুঁজছে ছবল মারা। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করবে। শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এক ব্রিফিংয়ে সংগঠনটির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, গ্যাসের দাম এবং ভ্যাটের হার বাড়ালে উৎপাদন খরচ বাড়বে, এতে আরও চাপে পড়বে মূল্যস্ফীতি। আরও জানাচ্ছেন উবায়দুল হক মারুফ। মুহূর্ত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি হয়েছে 5.82%, যেখানে বেসরকারি খাতের বিনিয়োগ দেখা গেছে নেতিবাচক। রপ্তানি আয় কমেছে 10.5%। আমাদের এক্সপোর্ট প্রায় এক বছরে 10.5% কমে গেছে। এমন অবস্থায় বিদ্যুৎ গ্যাসের দাম 150% বাড়ানো হয়েছে। ট্যাক্স বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, এসব কারণে বিদেশি বিনিয়োগ কমার আশঙ্কা রয়েছে। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনে জোর দেন তিনি। আমরা সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সবকিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি। হুট করে যদি এখন এই 10%কে 20%-এ নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু আমাদের দেশে বিজনেসম্যানদেরকে, ইনভেস্টরদেরকে বিপদেই ফেলবে না, আমাদের দেশের একটা স্ট্রেংথ বা আমাদের দেশের স্ট্যান্ডটা কিন্তু বহির্বিশ্বে অনেকটা নেমে যাবে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রাধান্য দিয়ে গার্মেন্ট শিল্পের জন্য নতুন ক্রেতা খুঁজতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতেই সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আফ্রিকান মার্কেট, সেন্ট্রাল এশিয়ান মার্কেট, সাউথ আমেরিকান মার্কেট, এগুলো কিন্তু এখনো গার্মেন্ট সেক্টরে আমাদের বলতে গেলে আনট্যাপ রয়ে গেছে। কিন্তু এর বাইরে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করব, এটারও কিছু ফোকাস আমরা সেক্টর সরকারের কাছে তুলে ধরবো। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হলো অ্যাগ্রো প্রসেসিং, হালাল প্রোডাক্টস, শিপ বিল্ডিং, টয়েজ, জুট অ্যান্ড জুট প্রোডাক্টস, লেদার, আইসিটি, অটোমোবাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং। রাজনৈতিক অস্থিতিশীলতা বৈশ্বিক যুদ্ধ সংকটের মুখে নিয়ে গিয়েছে দেশের অর্থনীতিকে। এমত অবস্থায় এলডিসি উত্তরণের ব্যাপারে সরকারের আরও ভাবা উচিত বলে মন্তব্য তার। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ফ্র্যাজাইল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অ্যাকিউট শর্টেজ অফ এনার্জি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ভীষণভাবে বিপদে ফেলে দিয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রিজার্ভ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বর্তমানে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে 4 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মতো ব্যাংক খাত থেকে ঋণের নামে এত অর্থ লোপাট ও পাচার পৃথিবীর কোনো দেশে হয়নি বলেও জানান গভর্নর। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায়। ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়িতে দুর্ঘটনা হলে এজন্য বিআরটি এর সংশ্লিষ্ট কর্মকর্তাকেও দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সন্তোষজনক না হলে বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সকালে মহাখালীর বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এস ইউ সেলিমের প্রতিবেদন।
দেশে সড়ক দুর্ঘটনায় 2023 সালের তুলনায় 2024 সালে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গেল বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 6,927টি। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা 7,294 জন এবং আহত হয়েছেন 12,019 জন। এমন বাস্তবতায় শনিবার রাজধানীর মোয়াখালী বিআরটিএ ভবনের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গত এক বছরে হওয়া সড়ক দুর্ঘটনার অধিকাংশকে ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের দায়ী করেন। তাই এই বিষয়ে কঠোর ব্যবস্থা না নিলে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়ালস উইল বি রেসপন্সিবল। এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর সব অনিয়ম দুর্নীতি বন্ধ করে সেবার মান বৃদ্ধি করতে সক্ষম না হলে প্রয়োজনে বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন সড়ক উপদেষ্টা। বিআরটিএ চেয়ারম্যানকে বলা হয়েছে যে ঠিক আছে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এটা গ্রহণযোগ্য পর্যায়ে আসে নাই। বিআরটিএ ওদের যদি পারফরমেন্সে যদি ইমপ্রুভমেন্ট না হয় আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। আগামী মে মাসের মধ্যে 4 লাখ পেন্ডিং ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ ফিটনেস ও গাড়ির মালিকানা পরিবর্তনের বিষয়গুলো কিভাবে আরো সহজ করা যায় সে বিষয়ে বিআরটিএকে স্পষ্ট বার্তা দেন সড়ক পরিবহন উপদেষ্টা। এটাকে দেখে পরবর্তী ক্লাস্টারগুলো চালু করা হবে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানায় তারা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাত 10টার দিকে তাকে জোর করে থানা হাজত থেকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। পরে আসামিকে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে ফেরত দেননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে দুপুর 1:45টায় মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। ছিনিয়ে নেওয়া আসামি সহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহারভুক্ত 1 নম্বর আসামি 1.5 মাস হয়েছে, জামিন হয় না, সিআর মামলা কোর্টে মামলা করছে। পরে নিয়ে এসে এই পাশে বসে সার্কেল স্যার ওই নেতাদের সাথে কথা বলতেছে। এর ভিতর 4-5 জন ঢুকে কনস্টেবলের গায়ে দিয়ে এরা পেছন দিয়ে আসামিটা বাড়ি করে নিয়ে চলে গেছে এবং থানার ভিতর মিছিল করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বাঙালির চূড়ান্ত মুক্তির পর পদে পদে বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাদ যায়নি পাঠ্যপুস্তকেও। ভুলভাল ইতিহাস পাঠ করিয়ে একটি প্রজন্মের সাথে করা হয়েছে প্রতারণা। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনে অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যান বলছেন বইয়ে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে। বইয়ের সঙ্গতি অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। নতুন বই মানেই পাতায় পাতায় ভুলে ভরা সেই পাঠ্য বই তুলে দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে। সেসব খবর ফলাও হতো গণমাধ্যমে। এমন চিত্র প্রতি বছর দেখা গেলেও এবারের চিত্র একটু ভিন্ন। 2025 সালে পাঠ্য বইয়ে সেই ভুলের সংখ্যা নেই বললেই চলে। তবু রয়েছে সমালোচনা, তার উপর রয়েছে প্রোপাগান্ডা। ভালো কিছু হোক এটা আশা করি। 2023 সালেও ভুলের সংখ্যা ছিল 421 আর 24-এ ছিল 147টি। সেই তুলনায় এবারেরটা যৎ সামান্যই। এনসিটিবি বলছে খুব দ্রুতই সবাই বই পাবে। এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, যাতে এ নিয়ে খুব বিতর্ক না হয়, এ নিয়ে যেন তথ্যের বিভ্রাট না হয়। তারপরে 2-1টা ছোটোখাটো তথ্যের ভুল অনিচ্ছাকৃতভাবে রয়ে গেছে, যেগুলো আমরা সংশোধন করছি। 4র্থ এবং 5ম শ্রেণীর 3টি বই অন্তত সকলের কাছে যাওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে এই 10 তারিখের মধ্যে সেগুলো চলে যায়। অন্যদিকে আমরা অগ্রাধিকার দিয়েছি 10ম শ্রেণীর বইটাকে 10 তারিখের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে। আর অন্যান্য বইগুলিকে আমরা এই 20 তারিখ এর মধ্যে
পৌঁছে দেওয়ার জন্য, ছাপানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। একই অধ্যায়ে রয়েছে শেখ মুজিবুর রহমান আর মেজর জিয়ার অবদান, রয়েছে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ 4 নেতা। বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ বাদ দিলেও বাদ যায়নি নারী জাগরণের এই অগ্রদূত। যথাযথ সম্মান দেওয়া হয়েছে উপেক্ষিত তাজউদ্দিন সহ জাতীয় নেতাদের। আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার গল্প। ইতিহাসের পরিবর্তনটা সঠিকটাই আনা হয়েছে, এটা ভালো। বিগত সরকার অনেক অতিরঞ্জিত করছে, অনেক কিছু পরিবর্তন করছে এবং শিক্ষার্থী এবং গার্ডিয়ান উভয়দেরকে বিভ্রান্তে ফেলছিল। বর্তমান সরকার আইসা এটাকে উদ্যোগ নেওয়াতে আমরা সাধুবাদ জানাই। এটাই আমার মনে হচ্ছে সঠিক হচ্ছে আর কি, আগেরটা ভুলভ্রান্তি ছিল। বিয়োজনের অধিকাংশ লেখাই ছিল বিতর্কিত, অমীমাংসিত এবং একতরফা। অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দিয়ে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একেএম রিয়াজুল হাসান। শুধুমাত্র একজনকে দিয়ে আমাদের ইতিহাস রচনা করার একটা চেষ্টা ছিল, আরও অনেক নেতার যে অবদান, যেমন আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরবর্তীতে 71 সনের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করতে চাই এবং তাদের যার যতটুকু অবদান, যেভাবে যে সময়, আমরা সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। তবে এসব পাঠ্যতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সহায়তার কথা। কনসার্ট ফর বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। নিরঙ্কুশভাবে স্বীকার করা হয় মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান। এক নেতার বাংলাদেশ নয়, এটা অনেক নেতার বাংলাদেশ এবং এটা বহুজনের বাংলাদেশ এবং সকলের বাংলাদেশ, এভাবেই আমরা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে ভিড় বেড়েছে। ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ। বেশি ভিড় গৃহস্থালী আসবাবপত্র, শীতের পোশাক ও খাবারের স্টলে। বেশি দামের অভিযোগ ক্রেতাদের। মাসব্যাপী মেলায় ই-টিকেটের মাধ্যমে প্রবেশ এবং বিআরটিসি ও উবারের বিশেষ সেবা যুক্ত করা হয়েছে। বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। সরাসরি যুক্ত হব তার সাথে। মুনতাসির, কোন ধরনের পণ্যে ক্রেতাদের আগ্রহ বেশি, ছাড়ের পরিমাণ কেমন জানাবেন? এবারের পণ্য কিন্তু বেশিরভাগই মানুষ আন্তর্জাতিক পণ্য যেগুলো রয়েছে সেগুলোর দিকেই মুখিয়ে রয়েছে। এবং যদি একটু বলি যে আসলে পণ্যের দাম কিন্তু গতবারের তুলনায় এবারে কিন্তু অনেক বেশি এবং এবারে দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু আসলে ছুটির দিনে শুধুমাত্র ভিড় করছেন বলে অভিযোগ করেছেন বিভিন্ন বিক্রেতারা। এবং ক্রেতাদের কাছে আমরা গিয়েছিলাম এবং ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে গতবারের তুলনায় এবারে যে দাম, সেই দামটা একটু বেশি বলে মনে হচ্ছে। এবং আমি কিছু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে জানার চেষ্টা করব যে আসলে তাদের যেই এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন অনুযায়ী এবারেটা যেই দাম, সেই দামটা পেয়েছেন কিনা। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, মোটামুটি আজকে যে বাণিজ্য মেলা আসলাম, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি গতবার আসিনি, তো এবার আমি প্রথমে আসছি। তো এসে মোটামুটি ভালোই লাগতেছে, খুবই ভালো লাগলো। আর গেট দিয়ে যখন আমি ঢুকতেছি প্রচুর পরিমাণে ভিড়। আসলে এটা একদম অভাবনীয় যে আজকে এত সুন্দরভাবে এই আয়োজনটা হয়েছে। আর ভিতরে মোটামুটি একবার ঢুকছিলাম, আর দামগুলো মোটামুটি ঠিকই আছে। আমি কয়েকটা স্টলে গেলাম, হ্যাঁ, যে দামগুলো অনেক সময় আমরা অনেক ভেবে থাকি যে না, বাণিজ্য মেলায় গেলে অনেক কিছুর দাম বেশি থাকবে, আমাদের নর্মাল যে দাম তার চেয়ে অনেক বেশি থাকবে, না সেটা না, মোটামুটি রিজনেবল আছে, যে সবাই ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর কি। হ্যাঁ, আর মেইন কথা হচ্ছে যে আমাদের যে কয়েকটা জায়গায় দেখলাম কনসার্ট হচ্ছে বা দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় সুন্দর পরিবেশ আছে, হ্যাঁ, তো ভালোই লাগতেছে, সব মিলে মোটামুটি ভালোই, হ্যাঁ, ফিলিংসটা ভালোই। সো এই থেকে আমার আশা যে আমি বাণিজ্য মেলা থাকাকালীন আরও মিনিমাম 2-1 আসবো আর কি। তো যেমনটি বলছিলাম যে এবার এবং আরও একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আসলে এখানে যারা রয়েছেন আপনারা এখানে কেমন দেখছেন, গতবারের থেকে এবারের বাণিজ্য মেলাটা কি পরিবর্তন এসেছে এবং দামের তারতম্য কেমন দেখছেন? থ্যাংক ইউ সো মাচ। আসলে এবারে তারতম্য বলতে গেলে গতবারের তুলনায় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাবে আস্তে আস্তে আশা করি আরও বেশি দর্শক হবে। আর দামের তুলনায় মোটামুটি আগের মতোই আছে, তেমন বেশি ডিফারেন্ট নয়। আর যত দিন যাবে তত আশা করি আরও দর্শক বেশি হবে। থ্যাংক ইউ সো মাচ। তো যেমনটি বলছিলাম যে এবারে বাণিজ্য মেলা কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে বেরিয়ে আসছে, লোকজন চলে আসছেন এই মেলাতে এবং তারা কিন্তু আসলে মুখিয়ে রয়েছেন যে এই মেলা থেকে তারা তাদের পণ্যগুলো কিনে নিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রেখা। মুনতাসির, ধন্যবাদ আপনাকে। ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে 2 নারী শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর রুমি আক্তার ও দিলারা বেগম।
সকালে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ মাধবপুর উপজেলার সহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও 4 জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে শীতকালীন মেলা ও পিঠা উৎসব। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্যোগে মেলায় রয়েছে 72টি স্টল, যেখানে বাহারি স্বাদের পিঠার পাশাপাশি ঠাঁই পেয়েছে খেলনা, পোশাক ও শিক্ষা উপকরণ। কিছু স্টলে রয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা রকম পণ্য সামগ্রী। জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে মেলা এবং উন্মুক্ত থাকছে সবার জন্য। দেশের বাইরের খবর। দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে শ্মশানে পরিণত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। মার্কিন আবহাওয়া পরিষেবার তথ্য মতে লস এঞ্জেলেসের আগুনে আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে হলিউড তারকাদের ঘরবাড়িও। তবে দাবানলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। দাবানলের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরকে। পুড়ে ছারখার হয়ে গেছে এলাকার পর এলাকা। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সির তথ্যমতে 5টি দাবানলে এখন পর্যন্ত 35,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। এর মধ্যে প্যালিসেইডসে 20,000 একর, ইটনে 13,956 একর, লিডিয়ায় 395 একর, হার্টস অঞ্চলে 771 একর জমি আগুনে পুড়ে গেছে। মার্কিন আবহাওয়া পরিষেবা জানিয়েছে আগুনে এখন পর্যন্ত আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত অগ্নি নির্বাপন কর্মী আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরেও কয়েকদিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে অগ্নি নির্বাপন কর্মী আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্যালিসেইডসে 8%, ইটনের 3%, লিডিয়ায় 75%, হার্টস অঞ্চলে 37% ও কেনেথ অঞ্চলে 35% আগুন নিয়ন্ত্রণে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝড়ো বাতাস। কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় শুক্রবার থেকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। হলিউডের মূল কেন্দ্র হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এটি হলিউডের অনেক তারকাদের আবাসস্থল। দাবানলের তাণ্ডবে তারকাদের অনেকেই তাদের ঘর হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কমেডিয়ান বিলি ক্রিস্টেল, অভিনেতা মেল গিবসন, ক্যারি এলসওয়েল, ম্যান্ডি মুর, অ্যাডাম ব্রডি ও টিভি তারকা প্যারিস হিলটন সহ অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগে নিবন্ধন থাকবে কিনা সময় বলে দেবে জানালেন সিইসি। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেয়া হতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ঢাকা চেম্বার। রিজার্ভ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ গভর্নরের। নতুন করে ভ্যাট বৃদ্ধি মানুষের উপর চাপ বাড়াবে বললেন রিজভী। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কিছু মানুষ, অভিযোগ ফখরুলের। এবং নতুন পাঠ্যপুস্তকে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে দাবি এনসিটিবি চেয়ারম্যানের। বিরোজনের অভিযোগ অস্বীকার। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।